নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের মিসেলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এটি আমাদের ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা রিসেন্টলি দেখছি যে বাংলাদেশ হুমকি দিচ্ছে যে ভারতের চিকেন নেক দখল করে নেবে, ভারতের 7 সিস্টারকে দখল করে নেবে। তো আমরা আজকে এই টপিকটি যেটি আলোচনা করব সেটি হচ্ছে 7 সিস্টার নিয়ে। 7 সিস্টার টেনশন ফর ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের 7 সিস্টারকে নিয়ে কি চিন্তা বাড়ছে। তো আজকের ভিডিওতে আমাদের থাকবে 7 সিস্টার নিয়ে কি খবর আছে, 7 সিস্টার কি, 7 সিস্টারে কেন প্রবলেম দেখা দেয় এবং সেই প্রবলেমে সলিউশন করার জন্য সরকারের কি করা উচিত। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও 7 সিস্টার অফ ইন্ডিয়া। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ব্যাপক খারাপ হয়েছে। বাংলাদেশ হুমকি দিচ্ছে তারা 7 সিস্টারকে দখল করে নেবে, চিকেন নেককে দখল করে নেবে, এবং একাধিক জঙ্গিদেরকে ধরা হয়েছে যারা এই 7 সিস্টার ও চিকেন নেকে সমস্যা তৈরি করার প্ল্যান করছিল। অর্থাৎ ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে এই চিকেন নেক আর এই 7 সিস্টারকে নিয়ে কিন্তু ভারত সরকারের চিন্তা বাড়ছে। এখন এই 7 সিস্টার অফ ইন্ডিয়া কি? 7 সিস্টার মানে 7 বোন। অর্থাৎ ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলি আছে, সেই উত্তর পূর্বের যে 7টি রাজ্য আছে, সেই 7টি রাজ্যকে একসাথে বলা হয় 7 সিস্টার। যেমন আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, অর্থাৎ 7 বোন। আমরা শুনেছিলাম সেই 7 ভাই চম্পার কথা, এখানে হচ্ছে 7 বোন। তবে এখানে আরও একটি ভাইও আছে, এদের একটি ভাই আছে যে হচ্ছে সিকিম। এই যে 7টা রাজ্য, এই 7টা রাজ্য কিন্তু মেনলি হিমালয় পার্বত্য অঞ্চলের কোলে অবস্থিত। এখানে চারিদিকে পাহাড়, বনভূমি আর নদী দিয়ে ঘেরা। এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে 7টি রাজ্য তার সাথে একটি ভাই, তাদের চারিদিকে কিন্তু ভারতবর্ষের একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সীমানা আছে। সে নেপাল আছে, ভুটান আছে, চায়না আছে, বাংলাদেশ আছে, আবার আছে মায়ানমার। এখন এই অঞ্চলটি কিন্তু প্রাকৃতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুব সুন্দর ন্যাচারাল বিউটি আছে। এখানে কিন্তু যে প্রাকৃতিক সম্পদেও কিন্তু পরিপূর্ণ। সে খনিজ সম্পদ হতে পারে, বনজ সম্পদ হতে পারে, এমনকি কৃষিজ সম্পদ। এই অঞ্চলটি প্রথমে অহোম রাজাদের আন্ডারে ছিল, তারপরে মণিপুর রাজাদের আন্ডারে ছিল, তারপরে বার্মা রাজাদের আন্ডারে ছিল। এই অঞ্চলে কিন্তু বেশিরভাগই হচ্ছে আদিবাসী জনজাতি মানুষের বাস। আর আমরা জানি আদিবাসী মানুষের তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, তাদের নিজস্ব কিন্তু একটা লাইফস্টাইল আছে, তারা কিন্তু নিজের সংস্কৃতি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তাই ইংরেজরাও কিন্তু এই অঞ্চলে বেশি তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে পারেনি। পরাধীন ভারতে এটি কিন্তু একটা সময় বাংলা, পরবর্তী ক্ষেত্রে আসামের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তী ক্ষেত্রে ভারত যখন স্বাধীনতা পায় তখন এটা কিন্তু একটা একটা করে ভারতে যোগদান করে। প্রথমে ইউটি হিসেবে যোগদান করেছিল, পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এখন এই অঞ্চলে কিন্তু কম লোকের বসবাস এবং এই অঞ্চলে কিন্তু লোকসভা আসনের সিট কম। এই হলো 7 সিস্টার। এখন 7 সিস্টারকে নিয়ে কেন প্রথম থেকেই প্রবলেম আছে? মেন হলো 7 সিস্টারের নিরাপত্তা। কারণ এই যে 7টি রাজ্য আছে, এই 7টি রাজ্য মেনলি ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে একটি পাটকে দিয়ে, যে পাটটি কিন্তু সংকীর্ণ পাট, যেটাকে আমরা বলি শিলিগুড়ি করিডর, যেটি মাত্র 20-21 কিলোমিটার চওড়া, যার একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, ভুটান এবং অদূরেই আমাদের চায়না সবসময় নজর আছে ওই চিকেন নেককে দখল করার। তাহলে নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলির ভারতবর্ষের হাতে বাইরে চলে যাবে, কারণ মূল ভূখণ্ডের সাথে ল্যান্ডের মাধ্যমে যাওয়ার ওই একটা মাত্রই পথ চিকেন নেক করিডর, অন্য কোনো পথে যাওয়ার কোনো উপায় নেই। অন্যদিকে বাংলাদেশ এখন হুমকি দিচ্ছে ওটাকে দখল করে নেওয়ার, গ্রেটার বাংলাদেশ তৈরি করবে। এখন এই নর্থ ইস্টের যে
7টি রাজ্য আছে তাদেরকে যদি কোনো মুরগির মাথা ধরা হয়, আর ভারতবর্ষের যে মূল পার্টটা আছে তাকে যদি মুরগির যে বাকি শরীর ধরা হয়, মুরগির যে ঘাড় বা যে আমাদের গলা যার সঙ্গে দুটো পার্ট যুক্ত, সেটা হচ্ছে আমাদের এই শিলিগুড়ি করিডর, এটাকেই বলা হচ্ছে চিকেন নেক। এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশ নাকি ওই চিকেন নেকের কাছে তাদের লালমনিরহাটে একটা এয়ারবেস তৈরি করেছে এবং তারা নাকি চীনের সাহায্য নিয়ে এই চিকেন নেক দখল করতে চায় এবং নর্থ ইস্টকে তারা কেটে দিতে চায় এবং নর্থ ইস্টকে তাদের দেশের সঙ্গে যোগ করে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চায়। অর্থাৎ ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই নর্থ ইস্ট একটি বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে ভারত সরকারের কাছে। নেক্সট কি বললাম, এই অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের কোলে অবস্থিত, অর্থাৎ বেশিরভাগটাই হচ্ছে কি হিল রিজিয়ন এবং তার সাথে নদী আছে আর আছে কি বনভূমি। তাই এই অঞ্চলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক অনুন্নত, যার ফলে সাধারণ মানুষের যেমন সমস্যা দেখা দেয়, তেমনই কিন্তু ভারত সরকারের কিন্তু এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে উচিত সরকারের, সেখানে গতিবিধি বাড়ানোর জন্য তাও কিন্তু এখানে কম। নেক্সট হচ্ছে বলেইছি এই অঞ্চলে প্রায় 200-র বেশি আদিবাসী মানুষের বাস। তাদের মধ্যে কিছু আছে রিকগনাইজড আদিবাসী, যাদেরকে সরকার বলেছে এরা আদিবাসী, আর কিছু আছে তাদেরকে সরকার এখনও স্বীকৃতি দেয়নি। আমরা জানি আদিবাসী জনজাতি মানুষ তারা কী করে, তার নিজের একটা সংস্কৃতি আছে, নিজেদের লাইফস্টাইল আছে, যেটাকে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ভারতবর্ষের একটা বড় শক্তি। তারা কিন্তু নিজেদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে। এখন এই যে রেকগনাইজড আদিবাসী আর আনরেকগনাইজড আদিবাসী, তাদের মধ্যে কিন্তু একাধিক সময় একটা কনফ্লিক্ট লেগেই থাকে, ঝামেলা লেগেই থাকে এবং সেটা বৃহত্তর একটা সমস্যা দেখা দেয়। আমরা দেখেছি মণিপুরেও কিন্তু একই সমস্যা দেখা দিয়েছে মেইতি আদিবাসী আর হচ্ছে কুকি আদিবাসীর মধ্যে, অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যা। অন্যদিকে আমি বলেছি এই অঞ্চলে কম মানুষের বাস, বেশিরভাগটাই হচ্ছে হিল রিজিয়ন, হচ্ছে ফরেস্ট, আবার হচ্ছে নদী। যেহেতু কম মানুষের বাস তাই এখানে কম লোকসভা সিট আছে, অর্থাৎ সারা ভারতের ক্ষেত্রে এই অঞ্চলটি কিন্তু পলিটিক্যালি এই অঞ্চলের গুরুত্ব কিন্তু অনেক কম। তাই রাজনৈতিক দলগুলি কিন্তু এই অঞ্চলে কম গুরুত্ব দেয়। তাই প্রথম থেকেই কেন্দ্র সরকারও কিন্তু এই অঞ্চলে কম গুরুত্ব দিয়েছে। এই অঞ্চলের তারা উন্নতি করেনি, এই অঞ্চলের প্রচুর ন্যাচারাল সোর্স আছে, সেই সোর্সকে কাজে লাগায়নি, ইন্ডাস্ট্রি করেনি, এগ্রিকালচারের উন্নতি হয়নি, মাইনিং শিল্প গড়ে ওঠেনি, এমনকি এখানে পর্যটন শিল্প ব্যাপক উন্নতি হওয়ার কথা ছিল, পর্যটন শিল্প উন্নতি ঘটেনি। এখানে যে স্কুল, কলেজ, হাসপাতাল অনেক সংখ্যাই কম এবং এখানে যে এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থানে কিন্তু অনেক কম। সেই কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু ভারত সরকারকে নিয়ে খুশি নয়, কিংবা তাদের রাজ্য সরকারকে নিয়েও খুশি নয়। তাই এখানে একাধিক যে এক্সট্রিমিস্ট গ্রুপ অর্থাৎ উগ্রপন্থী সংগঠন, এমনকি জঙ্গি সংগঠন গড়ে ওঠে, যারা কিন্তু সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা শুরু করে এবং জানিয়ে কিন্তু সরকারের বিরাট বড় মাথা ব্যথা দেখা দেয়। এবং এই অঞ্চলের মানুষের যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলি আছে তারা কিন্তু ভারত থেকে স্বাধীনতা চায়, অর্থাৎ ভারতবর্ষের অখণ্ডতা নিয়েও কিন্তু একটা বিরাট বড় সমস্যা। নেক্সট হচ্ছে এই যে একাধিক এক্সট্রিমিস্ট গ্রুপ আছে বা টেরোরিস্ট গ্রুপ আছে, সেগুলিকে দমন করার জন্য ভারত সরকার এখানে AFSPA যে আইন, সেই আইনকে জারি করেছে। অর্থাৎ এই আইনের বলে ভারতের আর্মি কিংবা ভারতের পুলিশ যে কোনো উগ্রপন্থী সংগঠনকে বা জঙ্গি সংগঠনের যারা সদস্য আছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে কিংবা শুট অ্যান্ড সাইট করতে পারে। এই যে আইন, এই আইন নিয়ে কিন্তু এখানকার মানুষ কিন্তু খুশি নয়। তারা সরকারকে একাধিকবার এই আইনকে তাদেরকে বাতিল করার জন্য অনুরোধ করেছে, কিন্তু সরকার করেনি। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কিন্তু এই আইন নিয়ে মানুষের রাগ কিন্তু বেড়েছে। অন্যদিকে বলেছি এই অঞ্চলটিতে একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সীমানা আছে, সে নেপাল কিংবা বাংলাদেশ, আমাদের মায়ানমার, আবার চায়না আর ভুটান। এখন ভারতের সাথে চায়নার সম্পর্ক নরমে গরমে। চায়না বারবার নর্থ ইস্টের উপরে নজর রেখেছে এবং বারবার অভিযোগ উঠেছে চায়না নাকি অরুণাচল প্রদেশের একাধিক গ্রামকে দখল করে নিয়েছে। এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ হয়েছে, ভারত বিরোধী কার্যকলাপ চলছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশ চীনের সাথে, পাকিস্তানের সাথে গোপনে চুক্তি করছে ভারতের এই নর্থ ইস্টকে দখল করার জন্য, অর্থাৎ টেনশন কিন্তু বেড়েছে। এমনকি নেপালের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক এখন খারাপ, কারণ যে সগৌলি চুক্তি নিয়ে কিন্তু ভারত নেপালের একটা যে ল্যান্ড ডিসপিউট দেখা দিয়েছে। মায়ানমারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই, সেখানে এমার্জেন্সি চলছে। আরাকান আর্মি নামক একাধিক বিদ্রোহী সংগঠন তারা কিন্তু মায়ানমারে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। অর্থাৎ এই অঞ্চলে প্রতিবেশী দেশের সীমানা আছে এবং সেই সীমানা কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু ওপেন বর্ডার আছে, যেটা কিন্তু এই সমস্যাটাকে আরও অনেক বাড়িয়েছে। নেক্সট হচ্ছে এই অঞ্চলে
যেহেতু সীমানা নেই, প্রথম থেকেই যে ইললিগাল মাইগ্রেন্ট অর্থাৎ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী তারা কিন্তু এই অঞ্চলে এসে তারা দখল করে নিয়েছে। তার ফলে এই অঞ্চলে যারা রুটেড মানুষ আছে তাদের সাথে কিন্তু এই বাংলাদেশের ইললিগাল মাইগ্রেন্টদের একটা সমস্যা প্রথম থেকেই লেগে আছে। অন্যদিকে এই অঞ্চলটিকে বলা হয় ভারতবর্ষের স্মাগলিংয়ের সেফ জোন। এখানে প্রচুর পরিমাণে ড্রাগ স্মাগলিং হয়, অ্যানিম্যাল স্মাগলিং হয়, আর্মস স্মাগলিং হয়, আবার কি এখানে যে আমাদের হিউম্যান বিং পর্যন্ত স্মাগলিং হয়। অর্থাৎ এই অঞ্চল থেকে কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই সমস্ত বেআইনি জিনিস, যার ফলে এই অঞ্চলে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসও অনেকটাই বেড়ে যায় এবং এই অঞ্চলের যুবকরা সহজেই কিন্তু তারা আর্মস নিয়ে ঘোরাফেরা করতে পারে। অন্যদিকে বললাম এই অঞ্চলের যুবকরা তাদের ইতিহাস থেকে তারা কিন্তু অনেক কর্মঠ, তারা শক্তিশালী, আর এখানে প্রচুর স্মাগলিং হয়, তারা কিন্তু আর্মস সহজে পেয়ে যায়, আর্মস চালাতে তারা কিন্তু সহজে পারদর্শী হয়ে ওঠে, সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে, এমনকি তারা বিভিন্ন নিজেদের মধ্যেও লড়াইয়ে জড়িয়ে পড়ে। নেক্সট হচ্ছে এই অঞ্চলে কিন্তু ভারতবর্ষের কোনো উপকূল রেখা নেই, অর্থাৎ এখানে কিন্তু নেভির শক্তি অনেকটাই কম। যেহেতু কোস্টাল লাইন নাই তাই কোনো পোর্ট নাই, তাই বাণিজ্যের একমাত্র পথ হচ্ছে কলকাতা বন্দর, অর্থাৎ এখানে কিন্তু একটা বাণিজ্যেরও কিন্তু একটা সমস্যা আছে। নেক্সট হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশ হুমকি দিচ্ছে, আর একাধিক বাংলাদেশের মৌলবাদী সংগঠন এমনকি তারা যা জঙ্গি সংগঠন তারা এই অঞ্চলে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখেছি যে আরাকান আর্মি যারা মায়ানমারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা কিন্তু একাধিক সাফল্যতা পেয়েছে এবং ভারত বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত তারা কিন্তু দখল করে নিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে ভারত বাংলাদেশ মায়ানমার সীমান্তে একটি নতুন দেশ গঠন করা। এবং এমন খবরও আছে যে এই ভারতবর্ষের নর্থ ইস্টের একাধিক যে উগ্রপন্থী সংগঠন তাদের সাথে গোপনে চুক্তি হয়েছে এই আরাকান আর্মির, অর্থাৎ ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে কিন্তু আরও সমস্যা বেড়ে যাচ্ছে। এই হলো সেভেন সিস্টার, যেটা ভারতবর্ষের গর্ব, যেটা ভারতবর্ষের অহংকার, সেই অঞ্চলকে নিয়ে কিন্তু ভারতবর্ষের চিন্তা বেড়েছে। এখন এই অঞ্চলের সমস্যার সমাধান করতে গেলে কি করা উচিত মেনলি ভারত সরকারকে? প্রথমত এই অঞ্চলটি হচ্ছে ভারতবর্ষের গর্ব, এই অঞ্চলের ডেভেলপমেন্টের কাজ দ্রুত শুরু করতে হবে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং তারা লাঞ্ছিত, তাদের কিন্তু এই অবহেলা তাদেরকে কিন্তু আর করা চলবে না, এরপর তাদের উন্নতি করতে হবে। কিসে কিসে উন্নতি করতে হবে? মেনলি ট্রান্সপোর্ট, পরিবহনে, শিক্ষাই করতে হবে, তাদের হেলথ সেক্টরে। তারা অনেক কলকাতায় আসে চিকিৎসা করার জন্য, তাদেরকে কলকাতায় আসতে হবে না, সেখানে তারা চিকিৎসা করতে পারবে। নেক্সট হচ্ছে এদের এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় সম্ভাবনা আছে, অনেকটাই উন্নতি করতে হবে। তাছাড়া এই অঞ্চলের যুব সম্প্রদায় কিন্তু যে ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নত, তাদেরকে ক্রীড়াক্ষেত্রে আরও বেশি বেশি সুযোগ দিতে হবে, এখানে ক্রীড়াতে বিরাট বড় উন্নতি করতে হবে। এই অঞ্চলে মাইনিং আছে, অর্থাৎ খনিজ শিল্প গড়ে তুলতে হবে, সেখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, এগ্রিকালচারে আরও উন্নতি করতে হবে, যাতে এই অঞ্চলের উন্নতি হয় এবং যুবকরা সহজে যেখানে এখানে এবং যুবক যুবতীদের জন্য যাতে এখানে সহজেই এমপ্লয়মেন্ট হয়। কিন্তু আমরা দেখছি সরকার এমপ্লয়মেন্টের দিক থেকে কোনো স্টেপ নিচ্ছে না। যদি এই অঞ্চলে এত এমপ্লয়মেন্ট করা যায় তাহলে কিন্তু এখানকার মানুষ কিন্তু খুশি হবে, তারা সরকারের প্রতি খুশি হবে এবং সরকার বিরোধী কার্যকলাপ কিন্তু এখানে হবে না। নেক্সট হচ্ছে আমি বললাম এই অঞ্চলের যুব সমাজ তারা কিন্তু অনেক শক্তিশালী, অনেক কর্মঠ, তারা কিন্তু অস্ত্র শিক্ষায় অনেক পারদর্শী, তাই তাদেরকে ভারতীয় আর্মি ও ভারতীয় পুলিশে একাধিক ক্ষেত্রে আরও তাদের নিয়োগ কিন্তু বাড়াতে হবে, তাহলে তারা দেশ সেবায় নিজেদের এই শক্তিকে কাজে লাগাতে পারবে। নেক্সট হচ্ছে সরকারকে এই অঞ্চলে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, একাধিক অ্যাকশন নিতে হবে, যেখানে এই অঞ্চলের জন্য স্পেশাল স্কিম নিয়ে আসতে হবে, এই অঞ্চলের মানুষের জন্য স্পেশাল স্কিম নিয়ে আসতে হবে যাতে তাদের দ্রুত উন্নতি হয়। নেক্সট হচ্ছে এই অঞ্চলে আদিবাসী মানুষের বাস, আর আমরা জানি আদিবাসী মানুষ হচ্ছে আমাদের গর্ব, তাদের যে সংস্কৃতি সেটা আমাদের গর্ব, তাই এই আদিবাসী মানুষের সংস্কৃতিকে রক্ষা করার জন্য ভারতীয় যে সরকারকে একাধিক স্টেপ নিতে হবে যাতে তাদের যে সংস্কৃতি তা পৃথিবীর কাছে আইডেন্টিফিকেশন পায়। নেক্সট হচ্ছে এই অঞ্চলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বহু অঞ্চলে যাদের সীমানাতে ওপেন বর্ডার আছে, এই ওপেন বর্ডারকে সরিয়ে ফেলে দ্রুত ফেন্সিং করতে হবে এবং কড়া নিরাপত্তার জন্য উন্নত টেকনোলজি তৈরি করতে হবে। এখন এই অঞ্চলের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি করিডর, শিলিগুড়ি করিডরকে নিয়ে কিন্তু টেনশন বাড়ছে, তো শিলিগুড়ি করিডরে অনেক বেশি নিরাপত্তা বাড়াতে হবে, সে এয়ারফোর্স এবং আমাদের আর্মিকে নিয়ে, এমনকি পূর্ব উপকূলে নেভির ক্ষমতাও কিন্তু বাড়াতে হবে। অন্যদিকে সেভেন সিস্টার অঞ্চলে কিন্তু একাধিক এয়ারফোর্স স্টেশন তৈরি করতে হবে, আর্মির ক্ষমতা বাড়াতে হবে যাতে এই অঞ্চলের যে নিরাপত্তাকে 100% সুনিশ্চিত করা যায়, যাতে কোনো হুমকিতে আমরা
ভয় না পায়। এই অঞ্চলে যে একাধিক এক্সট্রিমিস্ট গ্রুপ আছে অর্থাৎ উগ্রপন্থী সংগঠন, তাদের সাথে সরকারের কিন্তু চুক্তি করতে হবে, তাদের দাবি দাবাগুলোকে একটা গুরুত্ব দিতে হবে। তাহলে তাদের সঙ্গে যদি চুক্তি করা যায়, তাদেরকে যদি দেশের কাজে লাগানো যায়, তাহলে কিন্তু তারাও খুশি হবে এবং এখানে ইন্টারনাল সিকিউরিটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। এবং ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে আর্মিকে আর পুলিশকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। এই যে এএফএসপি অ্যাক্ট, সে অ্যাক্টের গুরুত্ব কমিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক ভালো তৈরি করতে হবে। একাধিক জনসচেতনতামূলক কাজ, একাধিক যে মানুষের উন্নতি হবে এমন কাজ সেখানে কিন্তু করতে হবে পুলিশের দ্বারা। তাহলে কিন্তু তারা পুলিশকে না ভয় পেয়ে পুলিশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবে। অন্যদিকে এই অঞ্চলে স্মাগলিং হয়, এই স্মাগলিংকে বন্ধ করতে হবে। তাহলে কি হবে, সারা ভারতবর্ষের জন্য যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কিন্তু কমবে। অর্থাৎ এই স্মাগলিংকে বন্ধ করার জন্য সিকিউরিটি ফোর্স এবং আমাদের পুলিশকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। তার সাথে এই অঞ্চলের যে রাজ্য সরকার আছে, এমনকি যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি আছে, তাদেরকেও কিন্তু উদ্যোগ নিতে হবে যাতে এই অঞ্চলের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস কমে যায় এবং ভারত বিরোধী কার্যকলাপ কম হয়, এই অঞ্চলের মানুষের যাতে উন্নতি হয়। তার সাথে আমরা দেখেছি যে এই অঞ্চলে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলি আছে, তাদের সাথে ভারতের সম্পর্ক কিন্তু এখন খারাপ হয়ে গেছে। সে বাংলাদেশ কিংবা আমাদের নেপাল কিংবা অন্যদিকে মায়ানমার, যদিও চীনের সাথে কিন্তু এখন ভালো সম্পর্ক আবার হয়েছে। তাই বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীন সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদেরকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে কিন্তু এই অঞ্চলের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা যাবে। এই অঞ্চলে যেহেতু যে আদিবাসী জনজাতির মানুষের বাস, তাই আদিবাসী জনজাতি মানুষের যে অধিকার, সেই অধিকার রক্ষা করার ক্ষেত্রে অর্থাৎ জল জঙ্গল জমিনের অধিকার রক্ষা করার ক্ষেত্রে সরকারকে কিন্তু আরও একাধিক স্টেপ নিতে হবে যাতে আদিবাসী মানুষের গুরুত্ব রক্ষিত হয়। এখন এই অঞ্চলের মানুষ তারা মনে করে তারা হচ্ছে অবহেলিত, তাদের মন থেকে এই মনোভাব মুছে ফেলার জন্য ভারতবর্ষের সরকারের যে সমস্ত বড় বড় পদগুলি আছে, সে প্রধানমন্ত্রী কিংবা আমাদের হোম মিনিস্টার কিংবা ডিফেন্স মিনিস্টার কিংবা ফরেন মিনিস্টার কিংবা আমাদের রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি, এমনকি বিরোধী দলের নেতা অর্থাৎ অপোজিশন লিডার, তাদেরকে কিন্তু এই অঞ্চলে প্রায় রেগুলারলি ভিজিট করতে হবে। শুধু ভোটের সময় গেলে হবে না, সারা বছরই কিন্তু ভিজিট করতে হবে। তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের যে সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে। এই হলো আজকের ভিডিও। এখন 7 সিস্টার নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।